আসসালামু আলাইকুম। রাকিব ভার্চুয়াল ক্লাসরুমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। বরাবরের মতো তোমাদের সাথে ক্লাসে উপস্থিত রয়েছি আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম। আমার পরবর্তী ক্লাসের ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। সো আমি আর দেরি করছি না, লেটস গেট স্টার্টেড। করোনা ভাইরাস সারা বিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। তাই মূল ভিডিওতে যাওয়ার পূর্বে শিক্ষার্থীদের প্রতি কিছু কথা। তোমরা বিনা প্রয়োজনে বাড়ির বাইরে যাবে না। বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক এবং হ্যান্ড গ্লাভস ব্যবহার করবে। সাবান, হ্যান্ড ওয়াশ এবং হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ঘন ঘন অন্তত 20 সেকেন্ড হাত পরিষ্কার করবে। সর্বোপরি বাড়িতে থাকো, সুস্থ থাকো। ওয়েলকাম ব্যাক। আজকে আমরা যে টপিকটা শুরু করব সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ক্লাস 6 থেকে শুরু করে এসএসসি, এইচএসসি এমনকি জব প্রিপারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা খুব সহজেই এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের গুরুত্ব অনুধাবন করতে পারছো। সেন্টেন্স ট্রান্সফর্মের পূর্বে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলতে আসলে কি বোঝায়। তো খুবই সাধারণ বিষয়, তোমরা জানো যে ট্রান্সফর্ম বা ট্রান্সফরমেশন শব্দটার অর্থটা হচ্ছে রূপান্তর বা পরিবর্তন, অর্থাৎ এক ধরনের বাক্যকে অন্য এক ধরনের বাক্যকে রূপান্তরকে বলা হয় হচ্ছে ট্রান্সফরমেশন। তো পরীক্ষায় বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশন করতে বলা হয়। এগুলোর মধ্যে রয়েছে প্রথমে যেটা দেয়া হয়, সবচেয়ে বেশি দেওয়া হয় সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, আবার নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে বলা হয়। এরপরে দেয়া হয় অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, আবার ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ, তার মানে হচ্ছে ভাইস ভার্সা। এরপরে এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ, আবার অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরিও করতে বলা হয়। এরপরে ক্লাস 9 থেকে আপার ক্লাসগুলোতে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই সেন্টেন্স ট্রান্সফরমেশনটাও দেওয়া হয়। আর সবচেয়ে শেষে দেখো অ্যাক্টিভ টু প্যাসিভ অ্যান্ড ভাইস ভার্সা, মানে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে বলা হয়, আবার প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস করতে বলা হয়। তো আমরা স্টেপ বাই স্টেপ শুরু করি, একটার পর একটা আমরা শিখব। প্রথমে যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। এই বিষয়টাতে যাওয়ার পূর্বে, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এ যাওয়ার পূর্বে আমরা আরেকটা বিষয় শিখবো, সেটা হচ্ছে এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আসলে কয়ভাবে হয়। আমরা যে বাক্যের পরিবর্তনটা করব সেটা কয় পদ্ধতিতে করা যায়, কত পদ্ধতিতে করা যায়। তো খেয়াল করে দেখো, কাইন্ডস বাক্যের পরিবর্তন আসলে দুইভাবে করা যায়। একটা হচ্ছে অর্থের পরিবর্তন করে, আর একটা হচ্ছে অর্থের পরিবর্তন না করে। এক নম্বরটা খেয়াল করো, উদাহরণ দিলে ক্লিয়ার হবে। যেমন আই লাইক ম্যাঙ্গো, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটাকে যদি আমি নেগেটিভ করি, ছোটবেলায় আসলে এই নিয়মটা তোমরা অ্যাপ্লাই করতে, এটা নেগেটিভ এভাবে করতে যে আই ডু নট লাইক ম্যাঙ্গো। এই ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করে দেখো, আই লাইক ম্যাঙ্গো এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। পূর্বের নিয়মে মানে অর্থের পরিবর্তন করে আগের নিয়মে যদি নেগেটিভ করা হয় যে আই ডু নট লাইক ম্যাঙ্গো, এটা স্ট্রাকচারগত নেগেটিভ সেন্টেন্স, কিন্তু দেখো এটার অর্থ সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে। মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের যে সেন্টেন্সটা রয়েছে, নেগেটিভ করার সময় অর্থের ঠিক পরিবর্তন হয়ে গেছে। এই বিষয়টাই বুঝতে চাচ্ছি যে চেঞ্জিং মিনিং। এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে উইদাউট চেঞ্জিং মিনিং। 2 নম্বরটা খেয়াল করো, উইদাউট চেঞ্জিং মিনিং, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং এটাই তোমাদের পরীক্ষায় অ্যাপ্লাই করতে হবে। যেমন দেখো আগের সেন্টেন্সটাই দিয়েছি, আই লাইক ম্যাঙ্গো, এটা অ্যাফার্মেটিভ। তো উইদাউট চেঞ্জিং মিনিং নিয়মে মানে অর্থের পরিবর্তন না করে যদি আমি নেগেটিভ করি, সেক্ষেত্রে এটা হবে দেখো আই ডু নট ডিসলাইক ম্যাঙ্গো। তার মানে কি, অ্যাফার্মেটিভে বলা হলো আমি আম পছন্দ করি, নেগেটিভে বলা হচ্ছে আই ডু নট ডিসলাইক ম্যাঙ্গো, মানে আমি আম অপছন্দ করি না, মানে কি পছন্দ করি। এক্ষেত্রে দেখো সেন্টেন্সের স্ট্রাকচারগত পরিবর্তন হয়েছে, আবার সেন্টেন্সের অর্থেরও কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ অর্থ অপরিবর্তিত রয়েছে। তো এই কারণেই সেন্টেন্স ট্রান্সফরমেশনের পূর্বে অবশ্যই তোমাদের
তিনটা জিনিস মাথায় রাখতে হবে। তো সেগুলো কি দেখো, প্রথমটা হচ্ছে অবশ্যই অর্থ অপরিবর্তিত থাকবে। মানে তুমি যে সেন্টেন্স ট্রান্সফরমেশন করছো, এই ট্রান্সফরমেশনের সময় প্রদত্ত সেন্টেন্সের অর্থ এবং তোমার পরিবর্তিত সেন্টেন্সের অর্থ একই থাকতে হবে। 2 নম্বর যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে বাক্যের স্ট্রাকচার অবশ্যই সঠিক হতে হবে। অর্থাৎ শুধু নট বসেই নেগেটিভ করে দিলে এমনটি নয়, অবশ্যই প্রত্যেকটা সেন্টেন্সের নিয়ম অনুযায়ী ট্রান্সফরমেশন করতে হবে। 3 নম্বর যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে পরিবর্তিত বাক্যের শেষে অবশ্যই নির্দিষ্ট বিরাম চিহ্ন ব্যবহার করতে হবে। এই বিষয়টা ছাত্রছাত্রীরা বেশ ভুল করে। আমি দেখেছি যে নিয়ম অনুযায়ী ট্রান্সফর্ম করে, কিন্তু সবার শেষে যে চিহ্নটা, নির্ধারিত যে চিহ্ন, অর্থাৎ অ্যাসার্টিভ হলে ফুল স্টপ, ইন্টারোগেটিভ হলে নোট অফ ইন্টারোগেশন, এক্সক্লেমেটরি হলে নোট অফ এক্সক্লেমেশন, যে সাইনটা ব্যবহার করতে হবে এটা দেয় না। তো এর কারণে মার্কস কিন্তু পাওয়া যায় না। এই কারণে নিয়ম অনুযায়ী ট্রান্সফর্ম করার পরে অবশ্যই শেষে নোট অফ, মানে প্রত্যেকটা সেন্টেন্সের যে নির্ধারিত নোট রয়েছে, যে বিরাম চিহ্ন রয়েছে, অবশ্যই ব্যবহার করতে হবে। তো আমরা মূল বিষয়গুলো জানলাম। এবার আমরা ট্রান্সফরমেশনে ঢুকবো। ট্রান্সফরমেশন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কিভাবে ট্রান্সফর্ম করতে হয় সেগুলো আমরা দেখব। তো রুল 1-এ দেখো, বেসিক যে নিয়ম সেটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব বসিয়ে এরপরে নটটা বসাতে হয়, এবং নট বসানোর পরে পরবর্তী যে নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটা রয়েছে তার বিপরীত শব্দ বসিয়ে নেগেটিভ করতে হয়। এই কারণে প্রথম নিয়মটা একটু ভালো করে পড়ে দেখো। অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় সাধারণত উক্ত সেন্টেন্সের সাহায্যকারী ভার্বের পর নট বসাতে হয় এবং অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ রূপ বসাতে হয়। অর্থাৎ এখানে নেগেটিভ বলতে আমি অপোজিট, বিপরীত শব্দের কথা বলেছি, অ্যান্টোনিমের কথা বলেছি, এবং নেগেটিভের পূর্বে বাকি সব ঠিক থাকে। অর্থাৎ নেগেটিভ যদি মানে যে নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব রয়েছে তার পূর্বে কোনো কিছু থাকলে সেটা অপরিবর্তিত থাকে। যেমন দেখো, উদাহরণ দেখলে ক্লিয়ার হবে। অ্যাফার্মেটিভ রয়েছে হি ইজ আ গুড ম্যান, এটা অ্যাফার্মেটিভ একটা সেন্টেন্স। তো তোমাকে বলা হলো এটা নেগেটিভ করো। কিভাবে করবে? নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্টটা ব্যবহার করতে হবে, এরপরে ভার্বটা ব্যবহার করতে হবে। যেমন আমি এখানে হি দিলাম, এরপরে ইজ ভার্ব বসালাম, এরপরে কি ব্যবহার করতে হবে? একটা নট ব্যবহার করতে হবে, দিলাম নট। এরপরে যে এখানে অ্যাডজেক্টিভটা রয়েছে গুড, এটার বিপরীত শব্দ ব্যাড বসাতে হবে, এবং এর পূর্বে আর্টিকেল এ অপরিবর্তিত রয়েছে, এটা বসিয়ে দিচ্ছি। এরপরে বাকি অংশ। আরেকটা দেখো, রনি ইজ অ্যান অনেস্ট বয়, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটাকে যখন নেগেটিভ করব তখন কিভাবে করব দেখো। নেগেটিভ করার সময় রনি বসালাম, এরপরে ভার্ব ইজ, এরপরে নট বসিয়েছি, এরপরে ডিসঅনেস্ট, অনেস্টের বিপরীত শব্দ হচ্ছে ডিসঅনেস্ট। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল রাখো, অনেস্টের পূর্বে দেখো আমরা অ্যান বসিয়েছি, কিন্তু ডিসঅনেস্টের পূর্বে এ বসিয়েছি। এটা হচ্ছে আর্টিকেলের নিয়ম। তোমরা সবাই জানো যে এইস অনুচ্চারিত থাকলে সেক্ষেত্রে তার পূর্বে অ্যান ব্যবহার করতে হয়, আর এখানে ডিসঅনেস্টের ডিটা কনসোনেন্ট, এই কারণে এ বসেছে, আর বাকি অংশ বসিয়ে এটা নেগেটিভ কমপ্লিট করেছি। আরেকটা খেয়াল করে দেখো, আরেকটা উদাহরণ, দিস ওয়াজ অ্যান এক্সট্রা অর্ডিনারি শিপ, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটার যখন নেগেটিভ করবে তখন কিভাবে করতে হবে খেয়াল করে দেখো। দিস ব্যবহার করেছি, এরপরে ব্যবহার করেছি ওয়াজ ভার্ব, এরপরে ওয়াজের পরে অক্সিলারি ভার্বের পরে নট, নট ব্যবহার করার পরে এক্সট্রা অর্ডিনারি, এর বিপরীত শব্দ হচ্ছে অর্ডিনারি। তো অর্ডিনারি পূর্বে যেহেতু আর্টিকেল অ্যানি বসে অ্যান রেখেছি, এবং বাকি অংশ শিপ বসিয়ে আমরা নেগেটিভটা কমপ্লিট করেছি। আমি আবারও বলছি, প্রথম যে নিয়ম সেটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট প্রথমে বসাতে হবে, এরপরে যে ভার্বটা রয়েছে অক্সিলিয়ারি ভার্ব, মেইন ভার্ব হিসেবে
থাকলেও সেটা বসাতে হবে। এরপরে অক্সিলারি ভার্বের পরে নট বসাতে হবে। তারপরে যে নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকবে তার বিপরীত শব্দ বসাতে হবে এবং পরবর্তী অংশ হুবহু বসিয়ে আমরা নেগেটিভ করব খুব সহজেই। তো এখানে একটা বিষয় জানতে হবে যে এই নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের বিপরীত শব্দ বসাতে হবে। এই কারণে আমি প্রচলিত কিছু শব্দের বিপরীত শব্দ যেগুলো পরীক্ষায় সচরাচর আসে সেই সকল শব্দের কিছু বিপরীত শব্দ আমি দেখাচ্ছি, খেয়াল করে দেখো। যেমন এখানে গুড সবাই জানো, ব্যাড, ফ্রেন্ড, ফো, মর্টাল, ইমর্টাল, অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, লাভ, হেট, ওয়াইজ, আনওয়াইজ। এদিকে অনেকগুলো আছে, তোমরা পড়ে নেবে। অনেস্ট, ডিসঅনেস্ট, অনেস্টি, ডিসঅনেস্টি, হেলদি, আনহেলদি, হবে, ডিসঅবে। এরপরে রিচ, পর, অবিডিয়েন্ট, ডিসঅবিডিয়েন্ট। তো এই বিপরীত শব্দগুলো তোমাদের জানতে হবে। এই বিপরীত শব্দ না জানলে কিন্তু নেগেটিভ করার সময় অনেক সমস্যা হয়ে যাবে। এই কারণে শব্দগুলো তোমরা একটু আত্মস্থ করবে। আশা করি একটা বা নিয়মটা বুঝতে পেরেছ। এবার আমরা নেক্সট নিয়মে চলে যাই। 2 নম্বর যে নিয়ম সেটা হচ্ছে অলওয়েজ। এটা অনেকটা রুল 1 এর মতোই। রুল 1-এ দেখলাম যে সাবজেক্টের পর অক্সিলারি ভার্বের পরে নট বসিয়ে এবং পরবর্তী নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের বিপরীত শব্দ বসিয়ে আমরা নেগেটিভ করছি। একই রকম এখানে শুধু যদি অলওয়েজ থাকে, সেন্টেন্সে যদি দেখো অলওয়েজ রয়েছে, এই অলওয়েজের পরিবর্তে আমরা নেভার বসাবো। বাদবাকি নিয়মটা আগের মতোই, অর্থাৎ প্রথমে সাবজেক্ট বসাতে হবে, এরপরে ভার্ব বসাতে হবে, এরপরে অলওয়েজের পরিবর্তে নেভার, পরবর্তী নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের বিপরীত শব্দ এবং বাকি অংশ বসিয়ে আমরা নেগেটিভ করব। চলো একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করি। যেমন দেখো, অ্যাফার্মেটিভে বলা হয়েছে হি ওয়াজ অলওয়েজ পাংচুয়াল। তো এটা নেগেটিভ কিভাবে করব? এটা নেগেটিভ করার সময় প্রথমে সাবজেক্টটা বসাতে হবে। দিলাম হি, হি এখানে সাবজেক্ট হিসেবে রয়েছে। এরপরে রয়েছে হচ্ছে ওয়াজ, ভার্ব। এরপরে অলওয়েজ, এই যে অলওয়েজের পরিবর্তে আমরা কি ব্যবহার করব? নেভার। অলওয়েজের পরিবর্তে আমরা নেভার ব্যবহার করেছি। এরপরে পরবর্তীতে যে অ্যাডজেক্টিভটা রয়েছে পাংচুয়াল, এটার বিপরীত শব্দ ব্যবহার করেছি লেট। পাংচুয়ালের বিপরীত শব্দ হচ্ছে এখানে লেট। তাহলে অ্যাফার্মেটিভ হি ওয়াজ অলওয়েজ পাংচুয়াল, এটার বিপরীত শব্দ হচ্ছে হি ওয়াজ নেভার লেট। আরেকটা উদাহরণ খেয়াল করো, আই অলওয়েজ টেল ট্রুথ। একই রকম পদ্ধতিতে যদি আমি নেগেটিভ করি তাহলে এটা কি হবে? আই অলওয়েজের পরিবর্তে নেভার, টেল ভার্ব বসিয়ে দিলাম টেল, এরপরে ট্রুথ এর বিপরীত শব্দ হচ্ছে লাই। সো আই অলওয়েজ টেল ট্রুথ এর বিপরীত শব্দ কি হবে? বিপরীত ট্রান্সফরমেশন কি হবে? নেগেটিভ। নেগেটিভ হবে হচ্ছে আই নেভার টেল লাই। আশা করি এই নিয়মটা বুঝতে পেরেছ। এরপরে দেখো, মোস্ট ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে বেশ প্রশ্ন করা হয়। 3 নম্বর রুল থেকে অনেক প্রশ্ন দেওয়া হয়। সেটা হচ্ছে অনলি বা অ্যালোনের নিয়ম। এই অনলি বা অ্যালোন যদি সেন্টেন্সে থাকে এবং যদি বলা হয় এই সেন্টেন্সটাকে নেগেটিভে পরিণত করো, সেক্ষেত্রে 3টা বিষয় মাথায় রাখতে হয়। অনলি বা অ্যালোনের পরিবর্তে 3টা জিনিস দিয়ে আমরা নেগেটিভ করতে পারি। সেগুলো কি দেখো, একটা হচ্ছে নান বাট, নাথিং বাট, আরেকটা হচ্ছে নট মোর দ্যান, আরেকটা বিষয় ব্যবহার করা যায় সেটা হচ্ছে নট লেস দ্যান, নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। এই কয়েকটা বিষয় আমরা ব্যবহার করতে পারি। তো এখন প্রশ্ন হচ্ছে অনলি বা অ্যালোনের পরিবর্তে নান বাট, নাথিং বাট, নট মোর দ্যান অথবা নট লেস দ্যান যে ব্যবহার করব, কখন কোনটা ব্যবহার করব? এখন দেখি আমরা যে অনলি বা অ্যালোন থাকলে কখন কোনটা ব্যবহার করব, কখন নন বাট ব্যবহার করব, কখন নাথিং বাট ব্যবহার করব, আর কখন নট মোর দ্যান, আর কখনই বা নট লেস দ্যান ব্যবহার করব। খেয়াল করে দেখো, এই অনলি বা অ্যালোন দ্বারা যদি কোনো
ব্যক্তিকে বোঝায়। আমি আবারও বলছি, অনলি বা অ্যালোন দ্বারা যদি কোনো ব্যক্তিকে বোঝায় সেক্ষেত্রে আমরা নান বাট ব্যবহার করব। চলো উদাহরণে দেখি। দেখো, অ্যাফার্মেটিভে রয়েছে এ ব্রেভ ম্যান অ্যালোন ক্যান ডু দিস। এ ব্রেভ ম্যান অ্যালোন ক্যান ডু দিস। তো এই ক্ষেত্রে খেয়াল করবে যে এই অনলি বা অ্যালোন যদি সেন্টেন্সে থাকে, এই অনলি বা অ্যালোন কার পরিবর্তে আমরা ব্যবহার করেছি সেটা খেয়াল রাখতে হবে। এইখানে খেয়াল করে দেখো, এই অনলি বলতে এই কাকে বোঝানো হয়েছে? একমাত্র এই ব্রেভ ম্যান, সাহসী মানুষকে কিন্তু বোঝানো হয়েছে। অর্থ কি? একমাত্র সাহসী মানুষই এটা করতে পারে। তার মানে একমাত্রটা কে? এ ব্রেভ ম্যান। সো অ্যালোনটা যেহেতু এ ব্রেভ ম্যান একজন মানুষের জন্য ব্যবহার করা হচ্ছে, এই কারণে এই অ্যালোনের পরিবর্তে আমরা ব্যবহার করব হচ্ছে নান বাট। সো নেগেটিভ হবে কিভাবে? অ্যালোন, অনলি বা অ্যালোনের পরিবর্তে নান বাট ব্যবহার করেছি। এরপরে এ ব্রেভ ম্যান ব্যবহার করেছি, তারপরে বাকি অংশ হুবহু বসিয়ে দিয়েছি। আরেকটা খেয়াল করে দেখো, আরেকটা উদাহরণ। অনলি দ্য সায়েন্স স্টুডেন্টস ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। সো অনলি রয়েছে, অনলি, এই অনলি কার জন্য বসেছে? অনলি দ্য সায়েন্স স্টুডেন্টস, একমাত্র বিজ্ঞানের ছাত্রছাত্রীরাই এই পোস্টে অ্যাপ্লাই করতে পারে, এই পদটাতে আবেদন করতে পারে। তার মানে কি? অনলিটা শুধু বিজ্ঞানের ছাত্রছাত্রীর জন্য ব্যবহার করা হয়েছে। সো অনলিটা যেহেতু সায়েন্স স্টুডেন্টসের জন্য ব্যবহার করা হয়েছে এবং সায়েন্স স্টুডেন্টস অবশ্যই ব্যক্তি, এই কারণে এই অনলি এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? অনলি এর পরিবর্তে ব্যবহার করব হচ্ছে নান বাট। এরপরে বাকি অংশটা হুবহু বসিয়ে আমরা নেগেটিভ সম্পন্ন করব। দেখো, only the science students can apply for the post, এটা নেগেটিভ হচ্ছে। none but the science students can apply for the post। এবার আরেকটা উদাহরণ খেয়াল করে দেখো, only they can do the work। অনলিটা কার পরিবর্তে ব্যবহৃত হয়েছে, কার জন্য ব্যবহার করা হয়েছে? অবশ্যই দে এর পরিবর্তে। আর দে অবশ্যই কোনো মানুষজনকে বোঝাচ্ছে, মানুষকে যেহেতু বোঝাচ্ছে, ব্যক্তিকে বোঝাচ্ছে, সেই কারণে এটার পরিবর্তে আমরা ব্যবহার করবো হচ্ছে নান বাট। তারপরে আর কোনো পরিবর্তন নেই। দে ক্যান ডু দ্য ওয়ার্ক, নান বাট দে ক্যান ডু দ্য ওয়ার্ক। আমি আবারও বলছি, যদি অনলি বা অ্যালোন দ্বারা কোনো ব্যক্তিকে বোঝায় সেক্ষেত্রে আমরা ওইটার পূর্বে শুধু নান বাট ব্যবহার করব, পরবর্তী অংশ হুবহু বসিয়ে নেগেটিভ সম্পন্ন করব। আশা করি বুঝতে পেরেছ। এবার পরেরটা দেখি। রুল 3.2 মানে অনলি বা অ্যালোনেরই দুই নম্বর নিয়মটা, বস্তুর ক্ষেত্রে অনলি এর পরিবর্তে নাথিং বাট বসে। এর পূর্বে যখন দেখলাম যে অনলি বা অ্যালোন দ্বারা যদি কোনো ব্যক্তিকে বোঝায় তাহলে নান বাট বসবে, কিন্তু এই অনলি বা অ্যালোন দ্বারা যদি কোনো বস্তুকে বোঝায় তাহলে আমরা ব্যবহার করব নাথিং বাট। যেমন দেখো, আই নিড এ বুক অনলি, আই নিড এ বুক অনলি। খেয়াল করে দেখো, এই অনলিটা কার জন্য ব্যবহার করা হয়েছে? আই নিড এ বুক অনলি, আমার শুধুমাত্র একটা বই প্রয়োজন, তাহলে অনলিটা অবশ্যই এ বুকের জন্য ব্যবহার করা হয়েছে। আর এ বুকটা কি? অবশ্যই বস্তু। সো এটার যখন নেগেটিভ করব তখন হবে হচ্ছে, নেগেটিভ করতে হবে যেভাবে, সেটা হচ্ছে আই নিড নাথিং বাট এ বুক। প্রথমে সাবজেক্টটা দিয়েছি, নিডটা ব্যবহার করেছি, তারপরে অনলি এর পরিবর্তে নাথিং বাট, অনলি এর পরিবর্তে নাথিং বাট, এরপরে বাকি অংশ বসিয়ে আমরা নেগেটিভ সম্পন্ন করেছি। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, অনলি বা অ্যালোনের পরিবর্তে যদি ব্যক্তিকে বোঝায় সেক্ষেত্রে আমি বলেছিলাম নান বাটটা কিন্তু প্রথমেই বসাতে হবে, কিন্তু এখানে খেয়াল করে দেখো, যখন অনলি বা অ্যালোন ব্যবহার করছে ঠিক তার পূর্বে আমরা নাথিং বাট ব্যবহার করব। অনলি বা অ্যালোনের পরিবর্তে নাথিং বাট কখন হবে? অবশ্যই যখন বস্তু বোঝাবে তখন। এবার তৃতীয় অংশটা, লাস্ট অংশ অনলি বা অ্যালোনের নিয়মের। এই অনলি বা অ্যালোন দ্বারা যদি কোনো নাম্বার
মানে সংখ্যা বা বয়স বোঝায় সেক্ষেত্রে আমরা নট মোর দ্যান অথবা নট লেস দ্যান ব্যবহার করতে পারি। যেমন দেখো, হি ইজ অনলি 4, হি ইজ অনলি 4। তো এটার যখন নেগেটিভ করব তখন কি হবে, প্রথমে সাবজেক্ট ব্যবহার করতে হবে, হি দিলাম হি, তারপরে ব্যবহার করছি অক্সিলারি ভার্ব ইজ, অনলি এর পরিবর্তে কি ব্যবহার করতে হবে, অনলি এর পরিবর্তে নট মোর দ্যান ব্যবহার করতে হবে। সো এখানে দেখো ব্যবহার করেছি নট মোর দ্যান। এরপরে বাকি অংশ বসিয়ে আমরা নেগেটিভ সম্পন্ন করেছি। আরেকটা খেয়াল করো, আরেকটা উদাহরণ, দে হ্যাভ অনলি 2 কার্স। এখানে অনলিটা কার জন্য ব্যবহার করা হয়েছে, অবশ্যই 2টা কারের জন্য, তাহলে 2 একটা নাম্বার সংখ্যা, সেই কারণে এই অনলি বা অনলি এর পরিবর্তে আমরা ব্যবহার করবো হচ্ছে নট মোর দ্যান। এই কারণে এটা নেগেটিভ হবে হচ্ছে দে হ্যাভ নট মোর দ্যান 2 কার্স, দে হ্যাভ নট মোর দ্যান 2 কার্স। সো আমি আবারও বলছি, অনলি বা অ্যালোন যদি থাকে সেক্ষেত্রে আমরা, যদি ব্যক্তি বোঝায় নান বাট, যদি বস্তু বোঝায় নাথিং বাট, আর যদি কোনো নাম্বার বা সংখ্যা বোঝায় বা বয়স বোঝায় সেক্ষেত্রে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান দিয়ে খুব সহজেই নেগেটিভ করতে পারবো। এরপরের নিয়মটা আমরা দেখি। দেখো, মাস্ট সেন্টেন্সে দেখা যায় যে অনেক সময় মাস্ট রয়েছে, সেই ধরনের সেন্টেন্সকে নেগেটিভ করতে বলা হয়। তো মাস্ট যুক্ত সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করব? এই মাস্ট যুক্ত সেন্টেন্সে নেগেটিভ করার 2টা পদ্ধতি রয়েছে। এই মাস্ট যদি থাকে নেগেটিভ করার সময় ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প, এই 2টা দিয়ে আমরা নেগেটিভ করতে পারি। সো দেখো, 2টার একটু নিয়ম রয়েছে, খেয়াল করবে। ক্যান নট বাট ব্যবহার করলে এরপর ভার্বের বেস ফর্ম বসাতে হবে, অর্থাৎ ক্যান নট বাট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের বেস ফর্ম। যেমন দেখো, প্রথম উদাহরণটাতে দেখো, ইউ হ্যাভ টু ড্রিঙ্ক ক্লিন ওয়াটার। এটা যখন নেগেটিভ করব কি বললাম, এই যে হ্যাভ টু অথবা মাস্ট কিন্তু একই রকম অর্থ প্রকাশ পায়, এখানে অবশ্য হ্যাভ টু দিয়েছি। তো এই হ্যাভ টু বা মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প দুটাই ব্যবহার করা যায়, কিন্তু ক্যান নট বাট ব্যবহার করলে একটু ভার্বের পরিবর্তন হয়, ক্যান নট হেল্প ব্যবহার করলে ভার্বের একটু অন্যরকম পরিবর্তন হয়। সো সেই বিষয়টা আমি দেখাচ্ছি। যদি ক্যান নট বাট ব্যবহার করো সেক্ষেত্রে আমরা কিভাবে নেগেটিভ করব সেটা খেয়াল করো। ক্যান নট বাট, যেমন ইউ হ্যাভ টু ড্রিঙ্ক ক্লিন ওয়াটার, এটা নেগেটিভ হবে। ইউ প্রথমে সাবজেক্ট দিলাম, হ্যাভ টু এর পরিবর্তে মানে মাস্টের পরিবর্তে কি হবে, ক্যান নট বাট ব্যবহার করেছি। আর নিয়মে বলেছি দেখো, ক্যান নট বাটের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। যেমন এখানে ক্যান নট বাট ব্যবহার করার পর ড্রিঙ্কের বেস ফর্ম কি, অবশ্যই ড্রিঙ্ক, তারপরে হচ্ছে বাকি অংশ ক্লিন ওয়াটার দিয়ে আমরা নেগেটিভ করছি। আরেকটা খেয়াল করো, উই মাস্ট অবে আওয়ার প্যারেন্টস, উই মাস্ট অবে আওয়ার প্যারেন্টস। তাহলে এটার নেগেটিভ কিভাবে হবে, উই ক্যান নট বাট অবে আওয়ার প্যারেন্টস। এখানে উই সাবজেক্টটা দিয়েছি, তারপরে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট ব্যবহার করেছি, এরপরে অবে দিয়েছি, কারণ ক্যান নট বাট ব্যবহার করলে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। এরপরে বাকি অংশ দিয়ে আমরা নেগেটিভ সম্পন্ন করেছি। এবার দেখো যে ক্যান নট হেল্প ব্যবহার করলে ভার্বের কি পরিবর্তন হবে, খেয়াল করে দেখো। দেখো, ক্যান নট হেল্প ব্যবহার করলে একটা জায়গাতে পরিবর্তন হবে, সেটা হচ্ছে পরবর্তী ভার্বে। ক্যান নট হেল্প ব্যবহার করার পর ক্যান নট বাটে যেমন ব্যবহার করলাম, ক্যান নট বাটের পরে যেমন ভার্বের বেস ফর্ম ব্যবহার করলাম, ক্যান নট হেল্প ব্যবহারের সময় বেস ফর্ম ব্যবহার না করে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। যেমন ইউ মাস্ট কেয়ার দেম, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটার যখন নেগেটিভ করতে বলা হবে তখন প্রথমে সাবজেক্ট বসাবো ইউ, তারপরে মাস্টের পরিবর্তে কি ব্যবহার করব, আমরা এখানে ক্যান নট বাট ব্যবহার করব না, ক্যান নট হেল্প ব্যবহার করব। সেক্ষেত্রে ইউ এর পরে ক্যান নট হেল্প ব্যবহার করেছি। এরপরে এই যে ভার্ব রয়েছে কেয়ার, এটার
ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, কেয়ার প্লাস আইএনজি, অর্থাৎ কেয়ারিং, তারপরে দেম। ঠিক আছে, আরেকটা খেয়াল করো, এভরিওয়ান হেটস এ টেররিস্ট, এভরিওয়ান হেটস এ টেররিস্ট। এটা যদি নেগেটিভ করা হয় তাহলে হবে হচ্ছে আচ্ছা, এটা অন্য একটা উদাহরণও চলে এসেছে। এটা এভরি ওয়ানের অবশ্য নিয়ম, এভরি থাকলে দেয়ার ইজ নো ব্যবহার করতে হয়। সো প্রথম উদাহরণটাই তুমি খেয়াল করো, প্রথম উদাহরণটাই বুঝতে পারছো যে মাস্ট থাকলে সেক্ষেত্রে ক্যান নট হেল্প অথবা ক্যান নট বাট ব্যবহার করে খুব সহজেই নেগেটিভ করতে পারো। সেক্ষেত্রে যদি ক্যান নট বাট ব্যবহার করো এরপরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে, আর যদি ক্যান নট হেল্প ব্যবহার করো তাহলে এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তবে তোমাদের প্রতি আমার পরামর্শ থাকবে এই ক্যান নট বাটটাই ব্যবহার করবে, কারণ ক্যান নট হেল্প ব্যবহার করলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে অনেক সময় ভুল হয়ে যায়, সেই কারণে তোমরা এই ক্যান নট বাটটাই ব্যবহার করবে। এরপরে রুল নাম্বার 5 দেখো, বোথ অ্যান্ড, বোথ ডট ডট অ্যান্ড মানে বোথ অ্যান্ড, এরকম দেখা যায় যে অনেক সময় বোথ অ্যান্ড এরকম যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে বলা হয়। তো এই বোথ অ্যান্ড যদি সেন্টেন্সে থাকে সেটাকে নেগেটিভ করার সময় নট অনলি বাট অলসো দ্বারা নেগেটিভ করতে হবে। পুরো নিয়মটা খেয়াল করে দেখো, বাক্যের শুরুতে বোথ থাকলে নট অনলি বাট অলসো শুরুতে বসাতে হবে, এরপরে অর্থাৎ নট অনলি প্লাস প্রথম নাউন বা প্রোনাউন, বাট অলসো দ্বিতীয় নাউন বা প্রোনাউন, এরপরে ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। আমি আবারও সহজ করে বলছি, বোথ বা অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে ওই বোথ বা অ্যান্ড এর পরিবর্তে নট অনলি বাট অলসো বসাতে হবে। আর যদি বোথ বা অ্যান্ড প্রথমেই থাকে, সাধারণত বোথটা প্রথমেই থাকে, তো বোথ অ্যান্ড এগুলো যদি প্রথমেই থাকে সেক্ষেত্রে নট অনলি বাট অলসোটা প্রথমেই বসাতে হবে, অর্থাৎ প্রথমে নট অনলি বসাতে হবে, এরপরে সেন্টেন্সে যে প্রথম নাউনটা রয়েছে সেটা বসাতে হবে, এরপরে বাট অলসো বসাতে হবে, এরপরে সেন্টেন্সে যে দ্বিতীয় নাউন বা প্রোনাউনটা রয়েছে ঠিক সেটা বসিয়ে দিতে হবে, এরপরে ভার্ব থেকে শেষ পর্যন্ত বসিয়ে আমরা নেগেটিভটা করতে পারি। যেমন উদাহরণের সাহায্যে ক্লিয়ার করছি, হি ate eggs and vegetables, he ate eggs and vegetables। দেখো এখানে and দ্বারা eggs এবং ভেজিটেবলসকে যুক্ত করা হয়েছে। তো এটা যখন নেগেটিভ করবো তখন কিভাবে করতে হবে, প্রথমে সাবজেক্ট দিলাম হি, তারপরে ate, এরপরে এই and দ্বারা যেহেতু যুক্ত রয়েছে তাহলে নট অনলি, এরপরে কি বলেছি প্রথম নাউনটা, এখানে প্রথম নাউনটা কি রয়েছে এক্স, এক্স, এরপরে কি বলেছি বাট অলসো ব্যবহার করতে হবে, বাট অলসো, এরপরে সেন্টেন্সের সেকেন্ড নাউনটা বসিয়ে দিয়েছি। আরেকটা খেয়াল করো, বোথ রাফি অ্যান্ড কাফি ওয়েন্ট দেয়ার, বোথ রাফি অ্যান্ড কাফি ওয়েন্ট দেয়ার। তো এটার যখন নেগেটিভ করবে তখন যেহেতু নিয়মে বলেছি যে বোথ অ্যান্ড প্রথমেই থাকলে নট অনলিটা প্রথমেই বসাতে হবে, সো নট অনলি ব্যবহার করলাম, এরপরে প্রথম নাউন রাফি রয়েছে, তারপরে বাট অলসো, সেকেন্ড নাউন হচ্ছে কাফি, এরপরে ভার্ব থেকে শেষ পর্যন্ত দিয়ে আমরা নেগেটিভটা সম্পন্ন করেছি। আশা করি বুঝতে পেরেছ। এবার আরেকটা নিয়ম দেখো, তবে বাক্যের মাঝে বোথ থাকলে বাক্যের মাঝেই নট অনলি বাট অলসো বসাতে হবে। আবারও বলছি, বোথ যদি শুরুতে থাকে নট অনলি বাট অলসো শুরুতে ব্যবহার করতে হবে, আর যদি মাঝে থাকে নট অনলি বাট অলসো ওই জায়গাতে ব্যবহার করতে হবে, অর্থাৎ প্রথমে সাবজেক্ট ব্যবহার করতে হবে, এরপরে ভার্ব, এরপরে নট অনলি, এরপরে প্রথম নাউন বা অ্যাডজেক্টিভ, এরপরে বাট অলসো, তারপরে দ্বিতীয় নাউন বা অ্যাডজেক্টিভ, এবং বাকি অংশ বসিয়ে আমরা নেগেটিভ করব। যেমন দেখো, হি ইজ বোথ ব্রিলিয়ান্ট অ্যান্ড অনেস্ট। তো এটার নেগেটিভ করার সময় খেয়াল করে দেখো, এই যে বোথটা পরে রয়েছে, মাঝখানে রয়েছে সেন্টেন্সের, তো এটা যখন নেগেটিভ করব হি দিলাম, অক্সিলারি ভার্ব ইজ দিলাম, এরপরে কি নট অনলি, বোথের পরিবর্তে নট অনলি, এরপরে
প্রথম অ্যাডজেক্টিভ ব্রিলিয়ান্ট, তারপরে বাট ব্যবহার করেছি, বাট অলসো ব্যবহার করেছি, এবং পরবর্তীতে সেকেন্ড অ্যাডজেক্টিভটা দিয়ে দিয়েছি অনেস্ট। সো আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তীতে আমরা নেক্সট নিয়মগুলো দেখব, পর্যায়ক্রমে একটার পর একটা সব নিয়মগুলো দেখব। তো ক্লাসে অ্যাটেন্ড করার জন্য সবাইকে ধন্যবাদ।